আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। অনলাইন ক্লাসের ধারাবাহিক প্রক্রিয়ায় আজকে আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণীর চারুপাঠ বইয়ের ৬৪ পৃষ্ঠা অর্থাৎ জন্মভূমি কবিতার শব্দটি থেকে পাঠের উদ্দেশ্য, পাঠ পরিচিতি এবং কবির পরিচিতি পড়ব। যারা এর আগের ক্লাসগুলো দেখে আসার অনুরোধ রইল এবং আমি যে লাইনগুলোর নিচে দাগ দেব সেগুলো তোমরা ভালোভাবে দাগিয়ে পড়ে নিই। এটা বহু নির্বাচনীয় প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন কিংবা জ্ঞানমূলকে পড়তে পারে। তো চলো আমরা শব্দোত্তর টিকাগুলো প্রথমে দেখে নিই। ১ নম্বর দেওয়া আছে সার্থক। সার্থক অর্থ সফল। এখানে প্রশ্ন আসতে পারে সার্থক শব্দের অর্থ কী। ক নাম্বারে কিংবা বহু নির্বাচনীয় প্রশ্ন, তখন উত্তর দেবে হচ্ছে সফল। জনম শব্দের অর্থ কী? জনম শব্দটির অর্থ জন্ম শব্দটির দন্তান্বয় যুক্ত অক্ষর ভেঙে দন্তান্ন ও ম আলাদা করা হয়েছে। এখানে আরও দৃষ্টান্ত আছে যেমন রত্ন থেকে রতন, যত্ন থেকে যতন। আকুল অর্থ উৎসুক, ব্যাঘ্র বা অধীর। মুদব শব্দের অর্থ বুজব বা বন্ধ করব। পাঠের উদ্দেশ্য মাতৃভূমির প্রতি গভীর মমত্ববোধ জাগিয়ে তোলা এবং দেশপ্রেমের উদ্বুদ্ধ করা। কবিতার পাঠের উদ্দেশ্য কি? পাঠের উদ্দেশ্য বা এই কবিতার মূল ভাব মাতৃভূমির প্রতি গভীর মমত্ববোধ জাগিয়ে তোলা ও দেশপ্রেমের উদ্বুদ্ধ করা। পাঠ পরিচিতি। এই গীতিবাণীতে জন্মভূমির প্রতি কবির মমত্ববোধ ও গভীর দেশপ্রেম ফুটে উঠেছে। তাহলে এই গীতিবাণীতে বা এই কবিতায় কবি কি ফুটে উঠেছে? দেশের প্রতি গভীর মমত্ববোধ বা জন্মভূমির প্রতি গভীর মমত্ববোধ ও দেশপ্রেম ফুটে উঠেছে। এটা ক নম্বরে আসতে পারে। জন্মভূমিকে ভালোবাসতে পেরে কবিতার জীবনকে সার্থক অনুভব করে। তাহলে কবিতার জীবনকে সার্থক অনুভব করে কেন? জন্মভূমিকে ভালোবাসতে পেরে। কবির জন্মভূমি অজস্র ধনরত্নে আকর কিনা তাতে তার কিছু আসে যায় না, কারণ তিনি এই মাতৃভূমির স্নেহ ছায়ায় যে সুখ শান্তি লাভ করেছেন তা অতুলনীয়। জন্মভূমির অপরূপ সৌন্দর্যের ঐশ্বর্য কবি মুগ্ধ। তাহলে কবি মুগ্ধ কিসে? জন্মভূমির অপরূপ সৌন্দর্যের ঐশ্বর্যে কবি মুগ্ধ। জন্মভূমির বিচিত্র সৌন্দর্যের অফুরন্ত উৎস হচ্ছে বাগানের ফুল, চাঁদের জ্যোৎস্না, সূর্যের আলো। তাহলে জন্মভূমির বিচিত্র সৌন্দর্যের অফুরন্ত উৎস কোনগুলো? বাগানের ফুল, চাঁদের জ্যোৎস্না ও সূর্যের আলো। এসব কবির মনকে আকুল করে। তাহলে কবির মনকে আকুল করে কি কি? বাগানের ফুল, চাঁদের জ্যোৎস্না ও সূর্যের আলো। মাতৃভূমির সূর্যের আলোকে কবির চোখ পরিপূর্ণভাবে জ্বলিয়েছে। তাহলে কিসে কবির চোখ পরিপূর্ণভাবে জ্বলিয়েছে? কবির চোখ পরিপূর্ণভাবে জ্বলিয়েছে মাতৃভূমির সূর্যের আলোতে। তাই কবির একান্ত ইচ্ছা জন্মভূমির মাটিতেই যেন তিনি চিরন্তনীয় শায়িত হওয়ার সুযোগ পান। এখানে চিরন্তনীয় শায়িত মানে হচ্ছে মৃত্যুবরণ করেন। তাহলে কবির একান্ত ইচ্ছা কোনটি? কবির এ মাটিতে যেন মৃত্যুবরণ করার সুযোগ পান। এবার কবির পরিচিতি দেখব। এশিয়ার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম নোবেল বিজয়ী কবি। তাহলে এশিয়ার মধ্যে প্রথম নোবেল বিজয়ী কবিকে? রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি গীতাঞ্জলি নামে ইংরেজি কবিতা সংকলনের জন্য 1913 সালে তিনি পুরস্কার লাভ করেন। এটাও খুবই গুরুত্বপূর্ণ ক নাম্বারের জন্য প্রশ্ন। আবার এটাও তিনি কিসের জন্য নোবেল পুরস্কার বিজয়ী হন? গীতাঞ্জলি কাব্যের জন্য। আর এটি কত সালে? 1913 সালে এই পুরস্কার লাভ করেন। এই তিনটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা যখন বড় হবা, যত বড় হবা কিংবা চাকরি কোনো পরীক্ষা দেবা, তখন এই তিনটা প্রশ্ন অবশ্যই তোমাদের পড়তে হবে। আর এজন্য তোমরা এখন থেকে ভালোভাবে কবির পরিচিতিগুলো পড়বা। অবশ্যই যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় কবির পরিচিতি থেকে কোনো না কোনো প্রশ্নই থাকবে। তো তোমরা আগে থেকে এইগুলো ভালোভাবে দেখে নেবে। গীতাঞ্জলি কাব্যের জন্য তিনি পুরস্কার পান কত সালে? গীতাঞ্জলি কাব্যের জন্য তিনি 1913 সালে প্রথম পুরস্কার পান। আর এটা এশিয়া মহাদেশের মধ্যে প্রথম নোবেল বিজয়ী কবি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। কেবল কবিতা নয়, উপন্যাস, ছোটগল্প, নাটক, প্রবন্ধ, গান, বাংলা সাহিত্যের সকল শাখায় তার একক অবদানের ঐশ্বর্যমণ্ডিত। তিনি যে শুধু কবিতা লিখছেন তা নয়, তিনি নাটক লিখছেন, উপন্যাস লিখছেন, ছোট গল্প, প্রবন্ধ, গান সব কিছুই লিখছেন।
আমাদের যে সোনার বাংলা যে জাতীয় সঙ্গীত, এটাও কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন। বাংলা সাহিত্যের সকল শাখায় তার একক অবদানের ঐশ্বর্য মণ্ডিত। রবীন্দ্রনাথ ঠাকুর 1861 খ্রিস্টাব্দের 7 মে, 1268 বঙ্গাব্দে 25 বৈশাখ কলকাতা জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কবি রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে কোথায় জন্মগ্রহণ করেন। 1861 খ্রিস্টাব্দে বা 1861 সালের 7 মে, 1268 বঙ্গাব্দে 25 বৈশাখ, বাংলায় হচ্ছে 1268 বঙ্গাব্দ 25 বৈশাখ জন্মগ্রহণ করেন। আর ইংরেজিতে 1861 সালের 7 মে কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তাহলে কোথায় জন্মগ্রহণ? কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। স্কুলে নিয়মিত প্রাতিষ্ঠানিক শিক্ষা তার হয়নি। 17 বছর বয়সে বিলাতে ব্যারিস্টারি পড়তে গিয়েছিলেন। তাহলে কত বছর বয়সে বিলেতে ব্যারিস্টারি পড়তে গিয়েছিলেন? 17 বছর বয়সে। সে পড়াশোনা শেষ না হতেই দেশে ফিরে আসেন তিনি, কিন্তু স্বশিক্ষা ও সাধনায় বাংলা ভাষা ও সাহিত্যে এনে দেন অতুলনীয় সমৃদ্ধ। তিনি একাধারে সাহিত্যিক, চিন্তাবিদ, শিক্ষাবিদ, সুরকার, গীতিকার, নাট্যকার, নাট্য নিদর্শক, অভিনেতা, চিত্রশিল্পী। তিনি একসাথে কতগুলো দেখছো? সাহিত্যিক, আবার হচ্ছে চিন্তাবিদ, শিক্ষাবিদ, সুরকার, গীতিকার, নাট্যকার, নাট্য নির্দেশক, অভিনেতা ও চিত্রশিল্পী। বিশ্বভারতীয় ও শান্তিনিকেতনের মতো প্রতিষ্ঠান গড়ে তুলে তিনি শিক্ষার নতুন ধারা সৃষ্টি করেন। তাহলে তিনি শিক্ষার নতুন ধারা কীভাবে সৃষ্টি করেছিলেন? বিশ্বভারতীয় ও শান্তিনিকেতনের মতন প্রতিষ্ঠান গড়ে। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলোর মধ্যে হচ্ছে সোনোত্তরী, গীতাঞ্জলি, বলাকা কাব্য। এইগুলো হচ্ছে তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। আর হচ্ছে উপন্যাস ঘরে বাইরে, গোড়া, যোগাযোগ, শেষের কবিতায় ইত্যাদি উপন্যাস। গল্প সংকলন বা গল্পগুচ্ছ, বিসর্জন, রাজা, ডাকঘর, রক্তকবরী ইত্যাদি নাটক। তিনি ছোটদের জন্য লিখেছেন শিশু, ভোলানাথ, খাপছড়া ইত্যাদি। তার রচিত আমার সোনার বাংলা গানটি বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসাবে গৃহীত হয়েছে। তাহলে সোনার বাংলা কে রচনা করেছেন? সোনার বাংলা রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছেন। আমি এর আগেও বলেছি। তোমরা যে এর বিখ্যাত উল্লেখযোগ্য গ্রন্থগুলি রয়েছে সেগুলো তোমরা মুখস্থ করে নেবে। এগুলো মুখস্থ করার জন্য আমি একটা টেকনিক দিচ্ছি। তার উপন্যাসগুলো মনে রাখার শর্টকাট টেকনিক হচ্ছে গোড়া শেষের কবিতা 4 অধ্যায় লিখতে গিয়ে চতুরঙ্গার চোখের বালিতে পরিণত হলো। 2 বোন মালাঞ্চ ও রাজস্বীকে ঘরে বাইরে যোগাযোগ করে পেল না। বউ ঠাকুরের হাটে খুঁজতে গিয়ে নৌকা ডুবি হলো। এখানে এই গল্প দ্বারা বোঝানো হয়েছে গোড়া হচ্ছে একটা উপন্যাস, তারপর শেষের কবিতাও একটা উপন্যাস, 4 অধ্যায়ে একটা উপন্যাস, চতুরঙ্গ একটা উপন্যাস, চোখের বালি থেকে চোখের বালি, 2 বোন, মালাঞ্চ। এখানে মালাঞ্চবের লাস্ট একটা হয়েছে লেখার মিস্টেক, এটা তোমরা দেখে নিও। রাজর্ষি, এটা রেপ আছে, রেপটাও নাই, এখানে বানানটা ঠিক করে নিও। ঘরে বাইরে, যোগাযোগ, বউ ঠাকুরের হাট, নৌকাডুবি। তার ছোট গল্প সহজে মনে রাখার শর্টকাট টেকনিক পোস্টমাস্টার কাবলিওয়ালা দেনা পাওনার কর্মফলে হৈমন্তী দিদির পত্র রক্ষা করতে পারল না। এক হচ্ছে ছোট গল্পের মধ্যে পোস্টমাস্টার কাবলিওয়ালা, এটা হচ্ছে তোমার ক্লাস 7-এর বইতে দেওয়া আছে। দেনা পাওনা এটাও আছে। কর্মফল, হৈমন্তী দিদি, পত্র রক্ষা, এগুলো সব রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প। বিখ্যাত নাটকগুলি মনে রাখার শর্টকাট টেকনিক হলো রাজা অচলায়তন চিরকুমারকে ডেকে রক্তকবরের মুক্ত মুখট নিয়ে অনুরচল অরুপর্তনকে সঙ্গে নিয়ে কালের যাত্রার বিসর্জন দিতে তাসের দেশে গেলেন। এখানে রাজা, অচলায়তন, চিরকুমার, সভা, ডাকঘর, রক্তকবরী, মুক্তধারা, মুকুট, অরুণাচল, অরুপর্তন, কালের যাত্রা, বিসর্জন, তাসের দেশ। এখানে তোমাদের বইতে যেগুলো আছে সেগুলো আপাতত দেখলে বা মনে রাখলে চলবে। আর বাকিগুলো যদি মনে রাখো তোমাদের জন্য সুবিধা। পরবর্তী যদি কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা দাও তাতে তোমাদের কাজে দেবে। তিনি ছোটদের জন্য লিখেছেন ভোলানাথ, খাপছড়া ইত্যাদি। এগুলো ছোটদের জন্য লেখা কাব্যগ্রন্থগুলো দেখে নিয়ে। আর হচ্ছে তার কাব্যগ্রন্থগুলো সব হচ্ছে
মেয়েদের নাম যেমন গীতাঞ্জলি, বলাকা, তারপর মনসী, মানে সবগুলো মেয়েদের নাম উচ্চারণ হয় এমন সব কাব্যগ্রন্থগুলো মনে রাখবে রবীন্দ্রনাথ ঠাকুর। কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে, এগুলো এত বেশি লাগবে না, তোমরা যখন বড় হবে তখন তোমাদের বুঝে নিতে পারবে। 1941 খ্রিস্টাব্দে 7 আগস্ট, 1348 বঙ্গাব্দে 22 শ্রাবণ কলকাতায় মৃত্যুবরণ করেন। তাহলে তিনি কত সালে কোথায় মৃত্যুবরণ করেন? 1941 খ্রিস্টাব্দে 7 আগস্ট, 1348 বঙ্গাব্দে 22 শ্রাবণ কলকাতায় মৃত্যুবরণ করেন। দেখো এইখানে আছে 1861 আর এখানে কিন্তু 1941, 7 মে, 7 আগস্ট। এগুলো তোমরা নিজেরা টেকনিক করে মনে রাখবে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে।